সকালে সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে অনেকের মুখে এসে পড়েছে, কিন্তু অনেকের কোনো হেলদোল নেই। সে গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকের মা লীনা বেগম বেশ কয়েকবার এসে ডেকে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আবারও এসেছেন। অনিক, ওরে অনিক, ওঠ না বাবা। অনেক বেলা হয়ে গেছে তো। আজ তো তোর ভার্সিটিতে অনুষ্ঠান, যাবি না? অনেক চোখ না খুলেই কম্বলটা আরো ভালো করে নিজের গায়ে জড়িয়ে নেয়। তার মা লীনা বলেন, উফ, আবার ঘুমাচ্ছিস? উফ মা, একটু শান্তিতে ঘুমাতে দাও না, আর 5 মিনিট প্লিজ। 5 মিনিট করতে করতে তো 2 ঘন্টা পার করে দিলি। শোন, দেরি হয়ে গেলে কিন্তু পরে আমাকে কিছু বলতে আসিস না। আমি চললাম কিচেনে, আর ডাকতেও আসবো না। লীনা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই অনেক আবারও নাক ডাকতে শুরু করে। কিন্তু ওর এই সুখের ঘুম বেশিক্ষণ সইল না। হঠাৎ ঝপাত করে এক মগ কনকনে ঠান্ডা পানি অনেকের মুখে এসে পড়ে। ধড়পড় করে উঠে বসলো অনেক। সামনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে। চিৎকার করে অনেক বলে, এ মা, এ কি? কে পানি দিল? আমার পুরো বিছানাটা ভিজে গেল তো। কে এটা? উফ, অসহ্য। একটু ঘুমাতেও। অনেক থেমে যায়। সামনে তাকিয়ে দেখে নীলা বেগম হাতে পানির মগটা নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকের দিকে তাকিয়ে মুচকি হাসছে। নীলা বেগমের ভাবখানা দেখে মনে হয়েছে যেন এক মস্ত বড় যুদ্ধ জয় করেছেন তিনি। হাসতে হাসতে বলেন, কি করব বল, কতক্ষণ ধরে ডাকছি, তোর তো কোনো সাড়াই নেই। আর তাই ভাবলাম একটু ওয়াটার থেরাপি দিই। কেমন লাগলো? বল বল, ভালো লাগেনি? এটা কোনো কথা মা? পুরো শরীরটা তো ভিজিয়ে দিলে। আমার মোবাইলটাও ভিজে যেতে পারতো। মা, তুমি দিন দিন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছ। তুমি যে কি করো না। ওরে আমার আদুরে বাচ্চা রে, আগে ঘড়ির দিকে তাকা, তারপর রাগ দেখাস। রেডি হতে কি সময় লাগবে না? তার মায়ের কথা শুনে অনেক ঘড়ির দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল। ঘড়িতে তখন সকাল 10টা 15 মিনিট। কাম সারছে রে। এ মা, 10টা বেজে গেছে। আজ ভার্সিটির বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে আমার গান গাওয়ার কথা। 11টার মধ্যে পৌঁছাতে না পারলে স্যার আমায় জ্যান্ত পুঁতে ফেলবে। হায় হায়, কি যে হবে এখন। থুর, ভালো লাগে না। কেন এখন এমন বলস কেন? তোকে এতক্ষণ ধরে ডাকলাম, উঠিসনি, এখন ঢং করিস? ধ্যাত, থাকো তো। অনেক আর এক মুহূর্ত দেরি করে না। দ্রুত বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে কোনো রকমে রেডি হয়ে নিল। পাঞ্জাবিটা টেনে পরে আয়নার সামনে একবার তাকিয়ে দৌড় দিল বাইরের দিকে। তার মা খাওয়ার জন্য চিল্লিয়ে ডাকে, কিন্তু অনেকের হাতে সময় নেই। সে দ্রুত বের হয়ে যায়, কিন্তু রাস্তায় বেরিয়েই তার মাথায় হাত। পুরো রাস্তা আজ যেন একদম ফাঁকা। একটা রিকশাও নেই। মেজাজ আরও খারাপ হয় ওর। ও নিজের মনেই বলে, ধুর, আজই সব রিক্সা ধর্মঘট দিচ্ছে নাকি? একটা অটো নেই, টমটম নেই, রিক্সাও নেই। আজ মনে হয় আমার সম্মানের একদম ফালুদা হয়ে যাবে। স্যারের সামনে মুখ দেখাবো কি করে? ভালো লাগে না। ধ্যাত, অসহ্য। ঠিক সেই সময় দূরে থেকে একটা গাড়ি আসতে দেখা যায়। তার আওয়াজ শুনে গেল অনেক। খুব একটা দামি গাড়ি তা নয়, তবে গাড়িটা তার দিকে এগিয়ে আসছে। অনেকের এত দেখার সময় নেই অনেকের এত দেখার সময় নেই। মানে অনেকের তখন বাজবিচারের সময় নেই। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুহাত টেনে চিৎকার শুরু করে, এই যে, হ্যালো, দাঁড়ান দাঁড়ান বলছি। শুনছেন? গাড়িতে কেউ আছেন? শুনছেন? গাড়ির ভিতরে থাকা মানুষটা গাড়ির ব্রেক চেপে ক্যাচ করে একটা শব্দ করে অনেকের গা ঘেঁষে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো এক সুন্দরী মেয়ে, ললনা। অসম্ভব সুন্দরী দেখতে মেয়ে, কিন্তু তার চোখে চাহনিতে যেন আগুন ঝরছে। তবে মেয়েটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে ওর। আরে, এটা তো অধরা আপু। যদিও অধরা তাকে চেনে না, তবে অনেক সামান্যভাবে চেনে। তবে না চেনার ভান করাই লাগবে, কারণ ওর মা যদি জানতে পারে তার চাচার বাড়ির কারোর সাথে অনেক মিশেছে বা কথা বলেছে, তাহলে সমস্যা আছে। অধরার পরনে হেবি সুন্দর স্টাইলের ড্রেস হলেও তার চেহারার তীক্ষ্ণতা অনেককে এক মুহূর্তের জন্য থমকে দেয়। তবে সে ঘোর কাটল অনেকের কর্কশ গলায়। তখনই অধরা বলল, এই স্টুপিড ছেড়ে, আপনি কি পাগল নাকি? মরার ইচ্ছে থাকলে অন্য কোথাও যান। আমার গাড়ির সামনে কেন? ব্রেক না করলে তো সোজা পড়ে চলে যেতেন এতক্ষণে।
অনেক চমকে যায়। কিছুটা সময় মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, কি কি বললেন আপনি? আমি স্টুপিড আর আমাকে পাগল বলছেন? আপনি কে শুনি? আপনি তাহলে একটা ঢেঁড়সের রানী। চুপ, ফাজিল। আসলেই পাগল আপনি। পাগল ছাড়া আর কে এখানে রাস্তার মাঝখানে জীবন বাজিয়ে রেখে গাড়ি থামায়? কপাল ভালো যে আমি ব্রেকটা ঠিক সময়ে চেপেছি, নয়তো এতক্ষণে আপনি হাসপাতালের বেডে থাকতেন, নয়তো সোজা উপরে। অনেককে পাগল বলাতে সে আরও রেগে যায়। সে রাগে বলে, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আপনি জানেন আমি কে? আমার কথার উত্তর দিন। আপনি আমাকে পাগল বলার সাহস পেলেন কোথা থেকে? চেনেন না, জানেন না, আমাকে বলেন পাগল? বেয়াদব মেয়ে। সাহস তো দেখাই যাচ্ছে, শুধু পাগল নন, আপনি একজন চরম ঝগড়েতে পাগল। চেঁচামেচি কম করে রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। কোথা থেকে যে আসে সব ঝগড়াটে বলে পান? কি ঝগড়ুটে? আমি ঝগড়ুটে? নিজেকে আয়নায় দেখেছেন কখনো? একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে চলাফেরা করছেন, দেখে তো মনে হচ্ছে আপনি একটা টোকাই। টোকাই কোম্পানি থেকে গাড়িটা চুরি করে এনেছেন নাকি? অনেকের কথা শুনে অধরা রেগে যায়। এমনিতেই সে খুবই শান্ত ভদ্র একটা মেয়ে। সে চোখ রাঙিয়ে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, অভদ্র ছেলে। কি বললেন? আমি টোকাই? এই ভাঙাচোরা গাড়িটা আমার শখ। আপনার মতো আস্ত একটা পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। সরেন তো সামনে থেকে, যত সব। মেয়েটা কথাগুলো বলেই মেজাজ খারাপ করে আবারও গাড়িতে উঠতেই যাচ্ছিল। ঠিক তখনই অনেকের মনে পড়ে তার ভার্সিটির কথা। সে তো ভার্সিটিতে যাবার জন্যই লিফট নেবে, সেটা ভেবেই তো গাড়ি থামিয়েছিল। ঝগড়ায় চোটে আসল কাজটাই সে ভুলে গেছে। সে নিজেকে সামলে নিয়ে একটু নরম স্বরে বলে, এই যে আপু, শুনছেন? হ্যালো। অনেকের কথা শুনে অধরা থামলো, কিন্তু ওর দিকে আর তাকালো না। সে না তাকিয়ে বলল, সরি, কিছু বলছেন? মানে শুনতে পাইনি। জি, আপনাকেই বলছি। আসলে রাস্তায় কোনো রিক্সা নেই। আমাকে 11:30-এর মধ্যে ভার্সিটি পৌঁছতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ আমাকে একটু পৌঁছে দেবেন? মানে যদি কিছু মনে না করেন তো। না, হেল্প করবো না আমি। আমি টোকাইদের থেকে গাড়ি কিনেছি তো। আরে মানে ওটা আসলে ভুল করে। ভুল? কোনো ভুল টুল বুঝি না, আমি পারবো না। কথাটা বলেই আবারও অধরা তার গাড়ির দরজা খোলে। অনেক আবারও তোতলাতে তোতলাতে বলে, ইয়ে, এক্সকিউজ মি, এমন কেন আপনি? আপনি কি আমাকে একটু ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিতে পারবেন না? দেখুন তো, এখনও এখানে কোনো রিক্সাও নেই। আমার খুব দেরি হয়ে যাচ্ছে। অধরা এবার ঘুরে তাকায়। অনেককে আপাদমস্তক দেখে অবকাশ সুরে বলে, আপনি কি আমাকে উবার ড্রাইভার মনে করেছেন, নাকি আমার গাড়ির সামনে আপনার ভার্সিটির লেখা কোনো বোর্ড দেখতে পাচ্ছেন? রাস্তা ছাড়ুন, আমি কোনো হেল্প করতে পারবো না। এতক্ষণ তো ঠিকই ভেড়া গলায় খুব চিল্লাচ্ছিলেন, তখন তো বিপদের কথা মনে ছিল না। এখন আবার সাহায্য চাইছেন? মাফ করবেন, আমি কোনো পাগলকে লিফট দেই না। আরে আমি তো বিপদে পড়ে সাহায্য চাইলাম। আপনি দেখি কথা বলছেন যেন আপনি এই দেশের রানী। একটা গাড়ি হয়েছে বলে মানুষকে মানুষ মনে করেন না? দেখুন, ভালো করে বলছি, দোহাই আপনার, এমন করবেন না। আমি সত্যিই বিপদে পড়েছি। একটা অসহায় ছেলেকে এভাবে রাস্তার মাঝ রাস্তায় ফেলে যাবেন না, ঘোর পাপ হবে আপনার। কি বললেন? আমি রানী? অসহায় ছেলে? আর আপনি কি এই ধুলোমাখা পাঞ্জাবি পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে কোনো মিছিলের ভাঙতি কর্মী। ভদ্রতা কি আপনার 14 গোষ্ঠীর কেউই শেখাননি? আর অসহায় ছেলে, মাই ফুড, আপনি একটা আস্ত আপদ। খবরদার আমার গোষ্ঠী নিয়ে টানবেন না। আপনি দেখতে সুন্দরী হতে পারেন, কিন্তু আপনার মনটা কুচকুচে কালো। একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন বলে নিজেকে ধরাকে সরাজ্ঞান করছেন। এই গাড়িটা কি আপনার বাবার নাকি কারো থেকে ধার করা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার সস্তা হিরো। এই গাড়ি আমার নিজের উপার্জনের। আপনার মতো রাস্তার ছেলের সাথে তর্ক করাইলে না আমার রুচির অপমান। এখনই সরুন, নয়তো গাড়ি নিজে চাপা পড়লে আমি দায়ী থাকবো না। সরব না। দেখি আপনি কিভাবে চান। আপনি আমাকে অপমান করেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? আমি স্বপ্নেও ভাববেন না। আপনি জাস্ট একটা ইরিটেটিং ক্যাবলার মতো আচরণ করছেন। জাস্ট গেট আউট অফ মাই ওয়ে। ঠিক তখনই অনেকের ফোনে লীনা বেগমের ফোন এলো। যতদূর পৌঁছেছে তার মা জানার জন্য ফোন করেছে।
ঘড়িতে তখন 11টা 5 মিনিট। অনেক বুঝতে পারলো ঝগড়া করলে আজ তার কপালে দুঃখ আছে। সে আবারও একটু সুর নরম করলো, তবে তাচ্ছিল্য ছাড়লো না। দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো শখ আমার নেই, কিন্তু আমার আজ ভার্সিটিতে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাওয়ার কথা, জানেনই তো। তাই স্যার আমাকে একদম কাঁচা খেয়ে ফেলবে যদি আমি সময় মতো না পৌঁছাই। প্লিজ একটু লিফট দিন। ও, আপনি আবার গানও গাইতে পারেন? তা এতক্ষণ যে কর্কশ গলায় চিৎকার করছিলেন, তাতে তো মনে হলো আপনি কাকের চেয়েও খারাপ ডাকেন। আমি কেমন গান গাই সেটা আপনাকে বিচার করতে হবে না, আপনি শুধু আমাকে পৌঁছে দিন। আপনার কি দয়ামায়া বলতে কিছুই নেই? দয়া আছে, কিন্তু আপনার মতো অবদৃতির জন্য না। তবে হ্যাঁ, একটা শর্তে আপনাকে নিতে পারি। আপনাকে পুরো রাস্তা চুপ থাকতে হবে, একটা শব্দ উচ্চারণ করবেন না। রাজি? যদি করেন তো সেখানেই নামিয়ে দেব। ঠিক আছে, রাজি। মনে মনে আপনাকে যত খুশি গালি দেব, মুখে একটা শব্দও বলবো না। অধরা ভ্রু কুঁচকে তাকায় অনিকের দিকে। অনিক আর কোনো কথা না বলেই গাড়িতে উঠে বসলো। গাড়ির ভিতরে এসির বাতাসে শরীর জুড়িয়ে গেলেও অনিকের মনের ভিতর রাগের দাবানল জ্বলছে। মেয়েটি গাড়ি স্টার্ট দিয়ে এমন জোরে টান দিল যে অনেক সিটে সজোরে ধাক্কা খেলো। অনিক আর রাগি যায়। সে বলে, ওরে বাপরে, এটা কি আপনি জেট বিমান চালাচ্ছেন? একটু আস্তে চালানো যায় না? মনে হলো যেন উড়ে যাব। এই, কথা বলা বারণ ছিল না? এখনই নেমে যেতে চান? চুপচাপ বসে থাকুন। আপনার মতো স্টুডেন্টদের জন্য আমার গাড়িতে ডেকোরেশন নষ্ট হচ্ছে। ধুলোমাখা জামা কাপড় নিয়ে সিটে বসেছে। ছি, চুপ করে থাকুন, মেজাজটা আর খারাপ করবেন না। ছি মানে? আপনার গাড়ির সিট কি স্বর্ণ দিয়ে বাঁধানো? যেই না গাড়ির চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি নামার সময় সাবান কিনে দেব, পারলে ধুয়ে নেবেন, ঠিক আছে? বেশি ভাব দেখাবেন না তো। মেয়ে হয়ে অহংকারের শেষ নেই। চুপ বেয়াদব, আপনি একটা আস্ত জংলি। তাকে আপনি জানেন, শুধু চেহারায় আভিজাত্য থাকলেই হয় না, কথাবার্তায়ও থাকতে হয়। আপনার মতো মানুষকে লিফট দেওয়াটাই না আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আর আপনার মতো অহংকারী মেয়ের গাড়িতে ওঠা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এই অপমানের বদলা আমি নেবই। ঝগড়া করতে করতেই গাড়িটা ভার্সিটির গেটে এসে পৌঁছলো। অনেক কোনো মতেই ধন্যবাদ না দিয়েই গাড়ি থেকে নেমে পড়ে। মেয়েটি গাড়ির কাজ নামিয়ে একটা তার ছেলের হাসি দিয়ে বলল, শুনুন মিস্টার লর্ড ঝড়ের সিঙ্গার, আপনার গানে যেন মানুষের কানের পর্দা ছিঁড়ে না দেয়, সেই খেয়াল রাখ। না হলে আবার তাদের ডাক্তারের খরচ বেড়ে যাবে, বুঝলেন? অনেক কিছু বলার আগেই মেয়েটা গাড়ি নিয়ে চলে যায় সেখান থেকে। অনেক রাগে গজগজ করতে করতে অডিটোরিয়ামের দিকে দৌড় দেয়। সুলতান স্যার গেটে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে আর মনে মনে বলে, মেয়ের ভাব দেখো, আমার থেকে নেবে ধন্যবাদ। ফাজিল মেয়ে, বেশি ভাব নিয়েছে। চাচাতো বোন হয়েও চেনে না, মা বাবার সাথে তাদের ঝামেলা, তাই আর বেশি কিছু বললাম না মেয়েটাকে। এমন সময় স্যার এসে ওর সামনে দাঁড়ায়। অনিক, কয়টা বাজে? হ্যাঁ, ঘড়ির দিকে কি একবারও তাকিয়েছ? কি হলো, তুমি জানো এখন কয়টা বাজে? অনুষ্ঠান শুরু হতে আর মাত্র 5-10 মিনিট বাকি। কোথায় ছিলে এতক্ষণ? না মানে স্যার, বিশ্বাস করুন, রাস্তায় একটা খ্যাপাটে মেয়ের পাল্লায় পড়েছিলাম। ওই মেয়েটা মানুষ না স্যার, ওটা একটা ডাইনি। ওর জন্য আমার আজ এই অবস্থা। চুপ করো, এখন অজুহাত দেওয়ার সময় নেই। তাড়াতাড়ি স্টেজের পেছনে যাও, তোমার ফ্রেন্ড অপেক্ষা করছে। আজ কিন্তু গেস্ট হিসেবে একজন বিশেষ মানুষ আসছেন, তার সামনে যেন কোনো ভুল না হয়। অনেক স্টেজের পিছনে গিয়ে কোনো মতেই নিজেকে গুছিয়ে নিল, কিন্তু তার মনের ভিতর শুধু ওই মেয়েটার চেহারায় ভাসছে। সে মনে মনে ভাবল, আর যদি তাকে আবার কোথাও না পাই, তবে তার গাড়ির 4টা টায়ারই আমি পাংচার করে দেব। পেটি আমার অপমান করে, তবে ভালোই হয়েছে, আমাকে চেনে না। সুলতান স্যারের বকুনি দৃষ্টি আর সেই অহংকারী মেয়েটির বাঁকা হাসি উপেক্ষা করে অনেক স্টেজের দিকে এগিয়ে গেল। অনেকের কপাল ভালো, কারণ তার পরম বন্ধু মামুন দৌড়ে এসে খবর দিল অনুষ্ঠান এখনও শুরু হয়নি। না হলে কপালে আজ শনি ছিল ওর। মামুন এসে বলে, আরে অনেক, তুই তো দেখি শেষ মুহূর্তে এসে ল্যান্ড করলি। আমি তো ভেবেছিলাম স্যার তোকে আজ জ্যান্ত চিবিয়ে খাবে। এ তো দেরি কেন করেছিস বলতো? আর বলিস না মামুন, রাস্তার মাঝে আজ একটা ডাইনির পাল্লায় না পড়লে আমি আরও আগে আসতাম। ভাগ্য ভালো যে অনুষ্ঠান শুরু হয়নি। এখন তো আমার খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে রে, বেঁচে গেছে। ডাইনি?
কোন ডাইনি? কেমন ডাইনি? কি বলি যে সব? ওই যে প্রথম সারিতে বসে আছে ওই মেয়েটার কথা বলছিস? ও তো এই ভার্সিটির বিশেষ অতিথি হয়ে এসেছে। তুই কি ওর সাথেই ঝামেলা করেছিস? দেখ ওদিকে। মামুনের কথা শুনে অনেক সেদিকে তাকাই। অধরাকে দেখেই অনেক যেন আকাশ থেকে পড়ল। তার মানে এতক্ষণ যার সাথে ঝামেলা করলো সেই তাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি। অনেক আজ গেল। অনেক চমকে গিয়ে মামুনকে বলে, কি বলছিস দোস্ত? এই ডানি মার্কা সবার মেয়েটা আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি? থুর, ভাগ্যটাই খারাপ। আমি মনে হয় আর বাঁচবো না রে। মেয়েটা যে ফাজিল, আমাকে চিবিয়ে খাবে। থাক, কান্দিস না। যা হবার তা তো হয়েই গেছে। এখন আর ভেবে লাভ নেই। শুরুতেই মনে হচ্ছে তোর গান। শোন, স্যার অ্যাক্কারিং করেছে, দেখ কি বলে। এমন সময় মঞ্চে তখন সুলতান স্যার অ্যানাউন্সমেন্ট করছে। অডিটোরিয়ামের গুম গুম শব্দ ছাপিয়ে তার কল ভেসে এলো। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্যায়ে গান নিয়ে আসছে অনিক ইসলাম। সবাই হাততালি দিয়ে তাকে স্বাগতম জানাও। অনেক বড় একটা ঢোক এলো। সবের সামনের সারিতে বসে আছে মেয়েটা। অনেক মঞ্চে উঠল, সবার দিকে একবার তাকালো, তারপর হাসি হাসি ভাব নিয়ে গিটারের তারে আঙুল বুলিয়ে সে তার প্রিয় গানটি শুরু করলো। তার কণ্ঠের মাধুর্যে পুরো হল রুম বিশুদ্ধ হয়ে যায়। অনেক গাইছে, চলতি সময় থমকে ধারায়, জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়। গান শেষ হতেই করতালিতে ফেটে পড়ল চারপাশ। এমনকি সেই মেয়েটিও অবজ্ঞার ছলে একবার হাততালি দিল। সে আর দেরি করে না, গিটার রেখে অনুষ্ঠান শেষ করে অনিক আর মামুন বাহিরে বেরিয়ে এলো। ভার্সিটির বাহিরে এসে রোদে পুড়তে পুড়তে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। দোস্ত, মেজাজটা বিলকুল বিগড়ে আছে। এই মেয়েটা যে গেস্ট হয়ে আসবে এটা ভাবিনি। চল একটু পিৎজা খেয়ে মাথাটা ঠান্ডা করি, না হলে ভালো লাগছে না। এই অসময়ে তুই গরমে পিৎজা খাবি? তোর না গ্যাস্ট্রিকের সমস্যা আছে? লিনা আন্টি জানতে পারলে আমার হাড়গোড় আস্ত রাখবে না। থাক ভাই, দরকার নেই। উফ মামুন, তুই না একদম আমার মায়ের মতো বকবক করিস। খাওয়ার বেলাতে কোনো জ্ঞান দিবি না। বেবিদের মতো চুপচাপ আমার সাথে আয়, যা বলবো শুনবি। এত কথা বলার সময় নেই। আমরা জুনিয়র, তাতে কি? ভার্সিটি একসময় আমাদের হবে। আয় তো। তাহলে একটা কাজ করি, চল চটপটি ফুচকা খাই। গেটের সামনে মামাটা দারুণ বানায় এগুলো। এসব তো মেয়েদের খাবার। আজাইরে কথা বলিস কেন? ফুচকা ছেলেরা খায় না। যাবি কিনা বল? আচ্ছা চল রে বাপ। তারা দুজনেই হেঁটে আসে মেইন গেটের কাছে। গেটের কাছে ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো দুজন। অনেক বলে, মামা 2 প্লেট ফুচকা দেন, একদম ফাটিয়ে ঝাল দেবেন, ঝালে যেন কান দিয়ে ধোয়া বেরোয়। তোর ফুচকা খাওয়া বের করবো আজকে। মেয়েদের মতো ফুচকা খাবি না, ওদের মতো ঝাল খেতেও হবে তোর। আরে না মামা, আমাকে ঝাল কম দিবেন। অনিকের কথা শুনবেন না, ওর মাথা এমনিতেই গরম। পাগল নাকি তুই? এত ঝাল কেন খাবি? আরে এই হারামিটাকে ঝাল কমই দিন মামা, নইলে ঝালের চোটে এখানেই পটল তুলবে আর আমাকে পুলিশ দৌড়ানো দেবে। থাক বাচ্চা, তোর ঝাল খেতে হবে না। তুমি মেয়েদের চুমু খাও, যত সব। অনেকের কথা শুনে মামুন রেগে যায়। সে রেগে বলে, কি বললি হারামি? দাঁড়া, তোর বাসায় গিয়ে তোর মাকে সব বলে দিচ্ছি যে তুই রাস্তার ধুলোমাখা ফুচকা খাচ্ছিস। তোর একদিন কি আমার একদিন। আর রাস্তায় দাঁড়িয়ে ঝামেলাও করিস। এই তো শুরু হয়ে গেল লেডিসদের মতো ঝগড়া। খাতো আগে, মাঝে মাঝে মনে হয় তুই একটা জাতা ফলতো। এমন সময় ফুচকা চলে আসে। ফুচকার প্লেটে চামচ দিতে অনেকের চোখ মুখ লাল হয়ে গেল ঝালে। কিন্তু ওদের ঝগড়া থামলো না। ওরা ফুচকা শেষ করে যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন অনেক ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে অতটা নামের মেয়েটিকে নিয়ে। সে যেন অনেককে বকা দিয়েছে, অনেক কিছু বলতে যাবে। অনিক, ওরে অনিক, এই সাত সকালে ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে ঝগড়া করছিস রে বাবা? অনেক ধরপড় করে চোখ মেলে তাকালো। সামনেই তার মা লীনা বেগম দাঁড়িয়ে আছে, হাতে সেই পরিচিত পানির মগ। অনেক বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হাই রে, কি সুন্দর স্বপ্ন ছিল ওর ওটা। অনেক চোখ কসলাতে কসলাতে বলে, উফ মা, কি শুরু করলে বলো তো? এই শান্তি মতো একটু ঘুমিয়েছিলাম, তাও তোমার সইল না। সকাল সকাল আরামের ঘুমটা কেন হারাম করছো? তোমার কি আর কোনো কাজ নেই?
লীনা বেগম কপাল কুঁচকে তাকায় অনিকের দিকে, রেগেই বলে, সকাল সকাল মানে? এখন কয়টা বাজে জানিস? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, আর তোর কাছে এটা সকাল? ফাজিল ছেলে, খালি পড়ে পড়ে ঘুমাস কেন? জানি তো, এই 7টা অথবা 7:30 বাজে। একটু রোদ উঠেছে বলে কি পৃথিবী থেমে গেছে? তুমি না খালি পারো আমাকে বিরক্ত করতে। স্বপ্ন দেখলি নাকি যে এখন 7টা বাজে? গাধা ছেলে, এখন 9:30 বাজে। আজ ভার্সিটিতে যাবি না নাকি? নাকি গান গাওয়ার প্রোগ্রাম বাতিল করেছিস? কাহিনী কি তোর? তার মায়ের কথা শুনে অনেক বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, ঘড়ির দিকে তাকিয়ে বলে, কি 9:30 বেজে গেছে? মা, তুমি আমাকে এখন বলছো? এতক্ষণ ডাকুনি কেন? আজকে আমি গেছি, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আগে না সেনাপতি, থুরি মহারাজ, আপনাকে এই পর্যন্ত আমি 4বার ডেকে গেছি, আপনার তো ওঠার নামই নেই। কুম্ভকর্ণ তো আপনার কাছে হার মানবে। আপনি আরেকটু ঘুমান রাজা সাহেব। লিনার কথা শুনে অনেক দ্রুত আলমারি থেকে জামা বের করতে করে, তারপর বলে, আচ্ছা আচ্ছা মা, যাও তুমি, আমি এখনই রেডি হয়ে আসি। আজকের দিনটা নির্ঘাত খারাপ যাবে। স্বপ্ন সেই খ্যাপাটে মেয়েটার সাথে ঝগড়া করছিলাম, আর বাস্তবেও দেরি হয়ে গেল। ভুর কপালটাই খারাপ। লীনা বেগম হাসতে হাসতেই ঘর থেকে বেরিয়ে গেল। অনেক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর ভাবছে, স্বপ্নে দেখা সেই মেয়েটা কি সত্যি বাস্তবের সামনে আসবে? যদি আসে তবে তার কপালে আজ দুর্গতি আছে। ধুর, না, কিচ্ছু হবে না। এরপর রেডি হয়ে সে বের হতে যাবে, তখন লীনা বেগমের বকুনি খেয়ে অনেক ঝড়ের বেগে নাস্তা শেষ করলো। আবার আয়নার সামনে দাঁড়িয়ে চটজলদি চুলে হাত বুলিয়ে সে সদর দরজার দিকে দৌড় দিল। পিছনে লীনা বেগম চিৎকার করে বলছে, অনিক, বাবা দাঁড়া, শোন না, আরে টিফিনটা তো নিয়ে যা। কিন্তু অনিকের তখন শোনার সময় নেই। ভার্সিটির গেটের দিকে যাওয়ার জন্য মেইন ডোরে আসতেই অনিকের কপালে ভাঁজ পড়ল। চারপাশটা কেমন নিস্তব্ধ, শব্দের মতো সবটাই ফাঁকা। অনেক নিজের মনে বলে, এ কি, আজকেও কি রাস্তা ফাঁকা? সব রিক্সাওয়ালা কি আজ ধর্মঘট দেখেছে নাকি? আমি এখন কিভাবে ভার্সিটি পৌঁছাবো? স্বপ্ন দেখার মতো কি এটাও বাস্তব হয়ে গেল? অনেকের দুশ্চিন্তার কারণ আছে। আজ ভার্সিটিতে নতুন একজন ইংলিশ ম্যামের আসার কথা। প্রথম দিনেই যদি দেরি হয় তবে পুরো সেমিস্টার জুড়েই ম্যামের কড়া শাসনের নিচে থাকতে হবে। সে মনে মনে ভাবতে লাগলো, আজ যদি সেই মার্সিডিসওয়ালি মেয়েটার সাথে দেখা হতো, তবে না হয় ঝগড়া করে হলেও তার গাড়িতে উঠে পড়তাম। কিন্তু সেটা কি আর সম্ভব? ঠিক সেই সময় ভাগ্য সুপ্রসন্ন হলো। একটা ফাঁকা রিক্সা টুংটাং বেল বাজিয়ে আসছিল। অনেক প্রায় লাফ দিয়েই রিক্সার সামনে দাঁড়ালো, তারপর বলে, মামা, ভার্সিটি যাবেন? যত টাকা চাইবেন দেব, কিন্তু আমাকে 10 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। জলদি চলেন মামা। ঠিক আছে মামা, উঠেন, জোরে চালাইতেছি, আপনি ধরে বইছেন। রিকশায় বসে অনেক ঘাম মুছতে মুছতে ভার্সিটির গেটে পৌঁছলো। ভালোই জোরে এসেছে রিকশা। গেটের সামনে বন্ধুবান্ধব অস্থির হয়ে পায়চারি করছে। অনেককে দেখেই সে তেড়ে এলো, তাকে দেখেই বলে, কিরে অনিক, তোকে না বলেছিলাম আজ আধা ঘন্টার আগে আসতে, আর তুই এখন এসেছিস? তোর কি সময়ের কোনো দাম নেই? তোকে কল করেছি, রিসিভ করিসনি কেন? আরে বলিস না মামা, রিক্সা পাওয়া আর সোরান হরিণ পাওয়া এক সমান হয়ে গেছে। ভাগ্যিস এই রিক্সাটা পেলাম, নয়তো আজ কপালে অশেষ দুঃখ ছিল। আর ঘুমিয়েছিলাম বলে ধরতে পারিনি কল। আচ্ছা শোন, একটা নিউজ আছে। তোকে বলেছিলাম না আজ আমাদের নতুন ইংলিশ ম্যাম আসবেন? তোর কি তা মনে আছে? তো ম্যাম কি ক্লাসে ঢুকে গেছেন? মানে আমি কি এখন ভাস খাবো? আরে না, খবর পেলাম ম্যাম নাকি আজকে আসবেন না, আগামীকাল আসবেন। কেন, একটা পার্সোনাল কাজের জন্য আসতে পারছেন না? তা তুই আপাতত বেঁচে গেছিস। যাক বাবা, বাঁচালি। ভাবলাম প্রথম দিনই ম্যাম আমাকে কর দেবে। বাবা, আগামীকাল কেন? ম্যাম যেন আগামী কোনো কালেই না আসেন, তাহলে আর ম্যামের বক বক শুনতে হবে না। আর ক্লাসে বসে ঝিমুনিও আসবে না। প্রফেসর তো বলেছে প্রতিটা ক্লাস যারা করবে না তাদের ফেল করাবে। উফ, বাঁচলাম। তুই আর শুধরাবে না হারামি। চল আপাতত ক্লাসে যাই। ম্যাম না এলে অন্য ক্লাসগুলো তো আর মাফ করবে না, দেরি হচ্ছে। চল। এরপর ওরা দুজনেই ক্লাসে চলে যায়।
সারাদিন ভার্সিটির ক্লাস আর বন্ধুদের সাথে আড্ডা শেষে অনেক যখন বাসায় ফিরল তখন সূর্য ডুবু। সন্ধ্যা নাস্তা খেয়ে সে পড়ার টেবিলে বসলো। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করতেই নিচ থেকে লীনা বেগমের হাঁক শোনা যায়। অনেক, ওরে অনেক, নিচে আয় তো বাবা। কই রে, কানে কি কথা যাচ্ছে না? উফ মা, এখন কেন ডাকছো? একটু মনোযোগ দিয়ে পড়ছিলাম তো। যখনই পড়বো ঘুমাবো তখনই তোমার খালি ডাক আসে কেন? তোর পাশের বাসার ছেলে রিয়াদ এসেছে, মনে আছে রিয়াদের কথা? আগে আমরা যেখানে থাকতাম পাশের বাসায় থাকতো। দেখ আমাদের বাড়িতে এসেছে, তোর সাথে দেখা করতে চাই। নিচে আয় জলদি, বজ্জাত ছেলে। অনেকের আর নিচে যাওয়ার প্রয়োজন হলো না। সিঁড়িতেই জুতার শব্দ পা গেল। রিয়াদের গলার আওয়াজ ভেসে এলো, মানে সেই রুমে। বলল, না থাক আন্টি, ওকে নিচে নামতে হবে না, আমি উপরে যাচ্ছি। ওর রুমে বসেই কথা বলি। কোনো সমস্যা আছে? না না, আচ্ছা বাবা যাও, ওর সাথে একটু গল্প করো। সারাদিন তো ভার্সিটি আর পড়াশোনা নিয়ে ভূত হয়ে থাকে, সাথে ঘুমটাও ও ছাড়ে না। রিয়াদ আর কোনো কথা বলল না। সে চলে আসে উপরে। অনেকের রুমে দরজাটা ঠেলে রিয়াদ ভিতরে ঢুকলো। রিয়াদ আর অনেকেরা আগে একই জায়গাতেই থাকতো, এবারও নাকি রিয়াদেরা এখানে চলে এসেছে। রিয়াদ অনেকের ছোটবেলার বন্ধু, যদিও এদের মধ্যে ঝামেলা ঝগড়া বেশি হয়। কি রে রিয়াদ, এতদিন পর আমার কথা মনে পড়লো? এতদিন কোথায় মরেছিলি? তোকে তো পাড়াতেই দেখাই যায় না। আবার আসলি কবে? আন্টি আঙ্কেল কেমন আছে? রিয়াদ রুমের সোফাতে বসে পড়ল। তারপর অনেকের দিকে তাকিয়ে বলে, একসাথে এত প্রশ্ন, তবে মরে থাকবে কেন? আমি তো বেহাল তাবিয়েতেই আছি। খবর রাখিস না, তাই ভুলে গেছিস। এসব কথা বাদ দে, আগে শোন, একটা ধামাকা নিউজ আছে। কি নিউজ ভাই? তোর কি আবার নতুন কোনো গফের বিয়ে হয়ে গেছে, নাকি মেয়ে দেখতে গিয়েছিলি বিয়ের জন্য? আরে ধুর, এইসব না না, আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, তুই জানিস? তাতে আমার কি? ভাড়াটে এসেছে তো এসেছে, এটা কি ব্রেকিং নিউজ নাকি? এই আজেরা কথা বলার জন্য তুই এখানে এসেছিস? আরে শোনই না, মেয়েটা নাকি অসম্ভব সুন্দরী দেখতে, একদম সিনেমার নায়িকার মতো। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার কি জানিস? পাড়ার সব ছেলে ওর চারপাশে গিয়ে ঘুরঘুর করলেও সে নাকি কারোর দিকে ফিরেও তাকায় না, একদম অ্যাটিটিউড কোয়েন। বাহ, আর সে আমার এক মস্ত বড় হিরোইন, তার আশপাশ দিয়ে ছেলেদের ঘোরার শখ হয়েছে কেন? আর তাতে আমার কি? আমার কোনো শখ নেই অন্যর ঘরে ওকি মারার বা কার ঘরে কে এলো তা নিয়ে গবেষণা করার। তুই চা তো শালা। তুই তো একটা আনরোমান্টিকের পাথর। আমি ভাবলাম তুই অন্তত ইন্টারেস্ট দেখাবি। হ্যাঁ, মেয়েটা নাকি একা থাকে, সাথে শুধু একজন কাজের মহিলা আছে। বেশ রহস্যময় ব্যাপার, তাই না? তোর ইচ্ছে হয় তুই ওকে মার, দূরবীন দিয়ে দেখ, যা খুশি কর, কিন্তু আমাকে পড়তে দে। তোর এই ফালতু গসিপ শোনার সময় আমার নেই, যা ভাগ। আরে শালা, ঠিক আছে বাবা, পড়তে থাক। পরে যখন পাড়ার সব ছেলেরা ওই মেয়ের পিছনে দৌড়াবে তখন আমাকে বলিস না, কেন আগে বলিনি? অনেক বসা থেকে উঠে দাঁড়িয়ে রিয়াদকে দরজার দিকে ঠেলে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বরং ওদের জন্য রাস্তা পরিষ্কার করে দেব। এখন যা তো এখান থেকে। অনেক রিয়াদকে রুম থেকে বের করে দিয়ে ধপাস করে দরজা বন্ধ করে দিল। যদিও সে মুখে বলছে তার কোনো আগ্রহ নেই, কিন্তু অবচেতন মনে তার এই মার্সিডিজওয়ালি মেয়েটির কথাই মনে পড়বে। পৃথিবীতে যেমন অহংকারী মেয়ে আছে, তেমনি নিশ্চয়ই অহংকারী ছেলেও আছে। এই ভেবেই অনেক আবারও বইয়ের পাতায় মন দিল। সকাল 10:50। অনেক ভেবেছিল আজকের দিনটা শান্তিতেই কাটবে, কিন্তু ক্লাসের সবচেয়ে চঞ্চল মেয়ে মিম সব ভণ্ডুল করে দিল। যদিও মিম তাকে হাই স্কুল থেকেই পছন্দ করে, একসাথে এখনও পড়ছে। তারাম সে এক মস্ত বড় গিফট বাক্স আর এক তোড়া লাল গোলাপ নিয়ে অনেকের টেবিলের সামনে এসে দাঁড়ালো। মিম অনেকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আই লাভ ইউ অনেক। এই উপহারগুলো শুধু তোমার জন্য। অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম, আজ সাহস করে বলে ফেললাম। তোমাকে আমার হাই স্কুল থেকে ভালো লাগে। ক্লাসের সবাই একসাথে ও বলে চিৎকার করে ওঠে। অনেকের কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। সে দাঁত কিরমির করে মিমের দিকে চরম বিরক্তিতে তাকিয়ে বলে, মিম, তোর কি মাথা খারাপ হয়েছে? এক থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো, ফাজিল মেয়ে।
যতদিনে তোর বিয়ে হবে আমার ছেলেমেয়েরা তোকে আন্টি বলে ডাকবে। তোর বিয়ের দাওয়াতে গিয়ে আমি প্যান্ডেল ভাঙবো, আর তুই আসলি আমাকে প্রেমের প্রপোজ করতে। সেমিয়ারে থাকা এসব কি? হ্যাঁ, না নিজে চাকরি করে আমাকে খাওয়াতে পারবি, আর না আমি তোকে খাওয়াবো। জাভাক, আরে অনেক, আমি তো যথেষ্ট অ্যাডাল্ট। আমার ইমোশনটা বোঝার চেষ্টা করো। কত একসাথে দুজনে পড়াশোনা করেছি, আর পারছি না, বুঝলি তো? ও সরি আন্টি, আমি তো নাবালক, এই জন্য বুঝতে পারিনি আপনি কবে সাবালক হয়েছেন। বন্ধুরা দেখ, আন্টি সাবালক হয়ে আমার জন্য গিফট এনেছে। মামুনকে প্রপোজ কর, ও তোকে পছন্দ করে। অনেকের কথা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে। মামুন লজ্জায় মাথা নিচু করে নেয়। মিম খুবই রেগে গেছে। সে রেগে বলে, প্রেম করবি না ঠিক আছে, কিন্তু আন্টি ডাকলি কেন? শোন অনিক, তুই আমাকে রিজেক্ট করলি তো, দেখিস তোর কপালে একটা ডেভিল মার্কা মেয়ে জ্বলবে। একটা সাক্ষাৎ রাক্ষসী বউ পাবি তুই, যে সারাক্ষণ তোকে ধমকের ওপরে রাখবে। তোর সারা জীবন ধমক শুনেই কাটবে। যা, দোয়া করে দিলাম। এই তুই আমার দোস্ত না দুশমন? এতগুলো অভিশাপ একসাথে দিলি? মামুন শোন, এদের সাথে কথা বলে বৃথা। হাই স্কুল থেকে একসাথে আছি, আর এমন একটা কাজ করলি তুই। মিম, দূর হয়ে যাবই। বাদ দে তো দোষ, তোরা তো জানিস অনেকের কেমন মেয়ে পছন্দ। লাভিং, কেয়ারিং, সুইট, নম্র আর ভদ্র, যে কখনো ওকে একটা ধমকও দেবে না। যা মিম, দূরে যা। একদম ঠিক বলেছিস মামুন, আমার নিজের উপর বিশ্বাস আছে। আমার সঙ্গী হবে একদম শান্ত প্রকৃতির, আমাকে খুবই আদর করবে, কেয়ার করবে। ভাবলেই প্রেমে পড়ে যাচ্ছে। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় শব্দ হলো। প্রিন্সিপাল ম্যাম ভিতরে ঢুকলেন, আর তার পিছনে সেই পরিচিত তিক্ত চাহনির মেয়েটিও আসলো। অনেকের চোখের পলক যেন থমকে গেল। এ তো সেই ভাঙাড়িওয়ালি গাড়ির মেয়ে, যাকে সে টোকাই বলেছিল। এ মেয়ে এখানে কেন? অনেককে কি খুঁজে বের করলো? হাই হাই। হ্যালো এভরিওয়ান, তোমাদের নিউ ইংলিশ টিচার এসেছে। তার নাম অধরা চৌধুরী। মিস অধরা, আপনি স্টুডেন্টদের সাথে পরিচিত হন। ধন্যবাদ ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। আমি অধরা চৌধুরী। ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সবার নাম জানতে চাই। এক এক করে দাঁড়িয়ে পরিচয় দিন। অধরা ম্যামের চোখ পুরো ক্লাসে একবার ভুলিয়ে ঠিক অনেকের উপর এসে আটকালো। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় আর ধূর্ত হাসি ফুটে উঠল। অনেক তখন টেবিলের নিচে লুকোনোর জায়গা খুঁজছে। এই মেয়ে অনেকের 12টা বাজাবে, অনেক তা বুঝতে পারছে। অনেকের দিকে তাকিয়ে অধরা বলল, এই যে মিস্টার, আপনি বোধহয় ক্লাসের সবচেয়ে বেশি মনোযোগী ছাত্র। আপনাকে দিয়েই শুরু করা যাক। নাম কি আপনার? এদিকে তাকান মিস্টার। হ্যালো। অনেক বড় একটা ঢোক গিলল। সে ভাবতেই পারেনি তার উপরে প্রথম নজর পড়বে। অনেক আমতা আমতা করতে করতে দাঁড়িয়ে বলে, জি ম্যাম, আমার নাম অনেক ইসলাম। ভালো আছেন ম্যাম? অধরা মুচকি হাসে। তিনি অনেকের কাছে এসে দাঁড়ায়, নিচু স্বরে বলে, ও, অনেক ইসলাম। নামটা তো বেশ ভালো। তবে আপনাকে কি আমি কোথাও দেখেছি? সেই যে রাস্তায় যেখানে একজন টোকায় গাড়ি চালাচ্ছিলেন আর আপনি খুব চিল্লাচ্ছিলেন, মনে পড়েছে না ঠিক মতো? পুরো ক্লাস নীরব, কেউ কিছু বুঝতেই পারছে না। অনেকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বেশ কাচুমাচু হয়ে বলে, ম্যাম, ওটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি তো জানতাম না যে আপনি টিচার। জানলে হয়তো বুঝতেই পারছেন কি না। ভুল বোঝাবুঝি? আপনি তো আমাকে বেয়াদব, ঢ্যাঁড়স, ফাজিল মেয়ে, ডাইনিও বলেছিলেন, মনে আছে? আর বলেছিলেন আমার গাড়ির টায়ার পাংচার করবেন। তো মিস্টার অনিক, আপনি কি এখন আমার ক্লাস থেকে বেরিয়ে যাবেন, নাকি আমি আপনার বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে নালিশ করব? ভাবুন কোনটা বেছে নেবেন। মিমটা কি আসলেই ডাইনি? অভিশাপ দিতে না দিতেই ডেবিল একদম ম্যাম হয়ে সামনে হাজির। আমার তো আজ কেরিয়ার শেষ। তোর শকুনের দোয়া কবুল হয়, আর আমার দোয়া কবুল হয় না। কি হলো, চুপ করে আছেন কেন? আজ থেকে মনে রাখবেন, এটা আপনার রাস্তা নয়, এটা আমার ক্লাস, আর যেখানে আমিই জানি। বসুন। পরের বার বেয়াদবি করলে ভার্সিটি থেকে টিসি দেওয়ার ব্যবস্থা আমি নিজেই করব। মনে থাকে যেন কথাটা। বেশি ভাব নিলে খবর আছে। অনেক কিছু বলে না, তবে সে ম্যামের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে। অনেক কিছু না বলেই সে ধপ করে নিজের জায়গাতে বসে পড়ল। তার মনে হয়েছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে।
মিম পাশ থেকে ফিসফিস করে বলল, দেখলি তো চান্দু, ডেবিল কিন্তু চলে এসেছে। এবার বুঝবি আমাকে রিজেক্ট করার মজা কেমন লাগে। চুপ থাক রে মা, তুই মুখ দিয়ে কিছু বের করিস না। অনেকের চোখে এখন শুধু ঘোর অপমান আর প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু এই অধরা ম্যাম যে তাকে সহজে ছাড়বে না তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু অনেক করবেটা কি? অধরা ক্লাস শুরু করে। অনেক এতক্ষণ পাথরের মূর্তির মতো নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। নিজের চোখেই তার বিশ্বাস হচ্ছে না, যেন দিনের আলোয় কোনো জ্যান্ত ভূত দেখছে সে। বুকের ভিতরটা ধড়ফড় করছে। যে মেয়েটিকে সে রাস্তার মাঝে টোকাই বলে অপমান করেছিল, সেই এখন তার ক্লাসের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ম্যাম। কিন্তু কিভাবে সাহায্য করা যায়? মামুন অনেকের কাঁধে ধাক্কা দিয়ে বলে, অনেক, এই অনেক, কি ভেবেছিস রে? এত মনোযোগ দিয়ে নতুন ম্যামকে দেখে কি পুরাই ক্রাশ খেয়ে গেলি নাকি? তবে ম্যাম কিন্তু জোশ আছে। সেদিন বুঝিনি উনি হবে আমাদের ম্যাম। যাই হোক, আমি তো ম্যামের ক্লাস বাদ দেবো না। মামুনের কথায় অনেকে একটু নড়ে চড়ে বসলো। তার কপালে আবার তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে অস্ফুট স্বরে কাঁপতে কাঁপতে মামুনের কানের কাছে মুখ নিল। মামুন, তোকে বলেছিলাম না ভার্সিটির বর্ষবরণ অনুষ্ঠানের দিন রাস্তায় একটা দামি গাড়ির অহংকারী টানের সাথে দেখা হয়েছিল, যে আমাকে চরম অপমান করেছিল? তো সেটা মনে আছে? হ্যাঁ বলেছিলি তো। কেন, কি হয়েছে? তাকে কি আবার খুঁজে পেয়েছিস? চল তো মালটাকে দেখে আসি। অনেক মামুনের মাথায় গাঁটটা দিয়ে ম্যামের দিকে আঙুল নির্দেশ করে বলে, শালা হারামি, সে আর কেউ না রে মামুন, এই সেই ডাইনি, মানে এই সেই অধরা ম্যাম যাকে আমি টোকাই ডাইনি বলেছিলাম। আমি শেষ রে মামা, আমাকে বাঁচা রে। অনেকের কথায় মানুষ যেন কেঁপে ওঠে, সাথে সবাই জিভে কামড় দেয়। চোখ বড় বড় করে সে বলে, কি বলিস? এই ম্যামই সেই মেয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? ওনার চেহারার তেজ দেখেছিস? উনি তো তোকে জ্যান্ত গিলে খাবে রে। আমাকে মাফ কর ভাই, আমি এসবের ভিতরে নেই। চুপ শালা, ভয়ে মরি আমি। জানি না রে কি হবে এখন। আমার তো মনে হচ্ছে আজ আমার আয়ু ফুরিয়ে এসেছে। ম্যামের চাউনি দেখেছিস? একদম শিকারি বাজের মতো আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো চান্স পেলে আমাকে সিদ্ধ করে খাবে রে দোস্ত। আমি গেলাম রে। কথাটা বলতে বলতেই এরই মাঝেই হঠাৎ অনেক প্রচণ্ড মানসিক চাপে সেন্সলেস হয়ে সিটের উপর ঢলে পড়ে। ক্লাসের সবাই কিছুটা অবাক হয়ে যায়। মামুন আর মিম দ্রুত অনেককে চেয়ারে সোজা করে বসালো। মামুন দৌড়ে রুম থেকে বের হয়ে পানির বোতল নিয়ে আসে। তারপর ওর মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর অনেক ধীরে ধীরে চোখ খুলতেই দেখলো অধরা ম্যাম তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। অনেক বড় একটা ঢোক গেল। অধরা ম্যাম ঠোঁটের কোণে পাকা হাসি টেনে অনেককে বলে, আই ওকে মিস্টার অনিক? দুর্বল হয়ে পড়েছেন দেখছি। সাহস আজ কই গেল? আপনার সাহস তো খুব বেশিই ছিল রাস্তায়। এখানে আবার কি হলো? আমার ক্লাস দেখে কি অজ্ঞান হয়ে গেলেন? ভেরি স্যাড গো। অনেক ঢোক গিলল, মাথা নিচু করে বলে, আমি ঠিক আছে ম্যাম, সরি। আসলে রাতে কিছু খাইনি তো, তাই এমন হয়েছে। আর হবে না ম্যাম। তাই নাকি? মিথ্যা বলছো তো বোঝাই যাচ্ছে। তবে আমি তো জানতাম আপনি অনেক সাহসী আর তেজি ছেলে, কিন্তু আপনি তো দেখি কাছের পুতুল। যাই হোক, সিট, সোজা হয়ে বসুন। পড়া শুরু করা যাক, আর বেশি বেশি করে খাবেন। অধরা ম্যাম ক্লাস করানো শুরু করে। তিনি যতবার অনেকের দিকে তাকাচ্ছে, অনেকের মনে হচ্ছে তার শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে অনেক যখন বাসায় ফিরল, তার মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। ম্যাম কি আমাকে সত্যিই চিনতে পেরেছেন, নাকি এটা তার কোনো বড় চাল, নাকি আমাকে চিনেই বেশি বেশি করছে? অনেক আর তেমন কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও ক্লাসে আসে অনেক। কিছু সময় অধরা আসলো ক্লাসে। ক্লাস শুরু হয়। অনেক অতি ভদ্রতার সাথেই ক্লাস করে। ক্লাস শেষ হওয়ার পর অধরা ম্যাম তার ব্যাগ গুছিয়ে নিতে নিতে বললেন, মিস্টার অনিক, যাওয়ার সময় আমার সাথে টিচার্স রুমে দেখা করবেন। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জলদি আসবে কিন্তু, দেরি করলে মাইর খাবে। জি ম্যাম, আসছি। আপনি যান, আমি এখনই আসবো। অধরা চলে যেতেই অনেক যেন জোরে জোরে কয়েকবার শ্বাস নেয়। তারপর নিজেকে সামলে নিয়ে
অনেক অত্যন্ত ভয়ে ভয়ে টিচার্স রুমের দরজায় গিয়ে দাঁড়ালো। তার মনে হয়েছে সে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে, আর অধরার অনুমতিতে ফাঁসি কার্যকর হবে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, আসো মিস্টার অনিক ইসলাম। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসো, বসো এখানে। অনেক ভিতরে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, বসার মতো শক্তি পাচ্ছে না। সে ভাবলো ম্যাম নিশ্চয়ই তাকে অপমান করবেন, অথবা ভার্সিটি থেকে বের করে দেওয়ার নোটিশ ধরিয়ে দিবেন, বা চটটরও দিতে পারে। অনেক নিজের মনেই বলে, ম্যাম তো ঠিকই চিনেছেন আমাকে, এবার নির্ঘাত আমাকে ভার্সিটি থেকে লাথি মেরে বের করে দেবে। অনেক কী করবে বুঝতে পারছে না। সে তখনই কাঁদো কাঁদো গলায় অধরাকে বলে, প্লিজ ম্যাম, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো আপনার সাথে বা অন্য কারোর সাথে এমন ব্যবহার করব না। এবারের মতো মাফ করে দিন ম্যাম। মাফ কিসে? আর আপনি কি করছেন? এমন কাঁদো কাঁদো ভাব নিয়ে কথা বলছেন কেন শুনি? ম্যাম, আমি ভুল করে ফেলেছি। সেদিন রাস্তায় আমি বুঝতে পারিনি আপনি আমাদের ম্যাম হবেন। আমি আসলে অনেক গরিব ঘরের ছেলে। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াচ্ছেন। আপনি আমাকে ভার্সিটি থেকে বের করে দেবেন না ম্যাম? আমার মা আমাকে তখন বাড়ি থেকে বের করে দেবে। আমি কই যাব ম্যাম? হ্যাঁ, এমন করবেন না। ওয়েট ওয়েট, আপনাকে কে ভার্সিটি থেকে বের করে দিচ্ছে? আর আপনি হঠাৎ করে এত ড্রামা শুরু করছেন কেন? কে বলেছে আমি আপনাকে বহিষ্কার করব? তুমি আগে একটু শান্ত হও। পানি খাবে নাকি? না মানে, তাহলে কি কি জন্য আমাকে ডাকছেন? আপনি কি আমাকে চিনতে পারেননি? না মানে, যদি না চেনেন তাহলে আমি যাই। এই চুপ করে দাঁড়াও। চিনেছি কি চিনিনি সেটা পরের বিষয়। আমি তোমাকে ডেকেছি এই জন্য যে আগামীকালের মধ্যে তোমার এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে আসতে হবে। যদি একটা প্রশ্নের উত্তর তো দিতে না পারো, তবে তোমার জন্য এমন কঠিন শাস্তি অপেক্ষা করছে যা তুমি স্বপ্নেও ভাবোনি। বুঝলে? এখন যাও এখান থেকে, কেটে পড়ো। ও, ভাবলাম বের করে দেবেন। ওকে ম্যাম, আমি একদম জান দিয়ে হলেও কমপ্লিট করে আসবো, কথা দিচ্ছি। সব প্রশ্নের উত্তর আমি দেব, একদম চিন্তা করবেন না। এই তো, গুড বয়। এবার তুমি আসতে পারো। আর শোনো, বাইরে গিয়ে আর কাউকে বলবে না যে আমি দয়াবতী। আমার শাসনের কথা সবাই যেন মনে রাখে। আর যদি লিক হয় তো তোমার ভার্সিটি ছাড়ানোর দায়িত্ব আমার। ধন্যবাদ ম্যাম, নিশ্চিন্তে থাকুন, কেউ জানবে না। আমি গেলাম। অনেক সেই ডাইনি ম্যামের রুম থেকে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। করিডোরে এসে সে বড় একটা দম নিল, তারপর নিজের মনেই বলে ওঠে, উফ, বাঁচলাম। ভাবলাম আজই সব শেষ, কিন্তু ম্যাম তো দেখি বেশ ধুরন্ধর। আচ্ছা, তিনি কি সত্যি আমাকে মাফ করলেন, নাকি এটা কোনো বড় ফাঁদ? যাই হোক, আপাতত চ্যাপ্টারটা পড়ে নেই, নয়তো কাল এই ডাইনি আমাকে আস্ত চিবিয়ে খাবে। আমাকে ইচ্ছে করেই ফাঁসিয়েছে, আমাকে নজরে রাখছে তিনি। বুঝেছি, বদমাস ম্যাডাম। অনেক দ্রুত কদম ফেলে বাসার দিকে রওনা হলো। তার মনের এক কোণায় অধরা ম্যামের জন্য এক অদ্ভুত ভালো লাগা আর ভয় দুটোই জমা হতে শুরু করেছে। ভার্সিটির গেটের সামনে বন্ধুদের আড্ডায় বসেছিল অনেক, কিন্তু তার মন পড়ে আছে ম্যামের দেওয়া সেই পাহাড় সম পড়া চাপে। ঠিক সেই সময় ধুলো উড়িয়ে অধরা ম্যামের সেই কালো মার্সিডিসটা সা করে বেরিয়ে গেল। ম্যাম একবারও ফিরে তাকালেন না। দেখলি মামুন, দাঁড়িটা কেমন ভাব নিয়ে চলে গেল। কাল যদি পড়া না পারি, নির্ঘাত আমাকে ক্লাসের মাঝখানে মুরগি বানিয়ে রাখবে। উফ, আমার কপালটাই খারাপ। আর বাদ দে তো দোষ, ম্যাম তো এমনই। তুই বরং বাসায় গিয়ে পড়াটা শেষ কর। আজ আবার এলাকায় নতুন ভাড়াটিয়াদের বাড়িতে নাকি বিশাল ধুমধাম বিয়ে। রিয়াদ বলছিল ওখানে কোনো অনুষ্ঠান আছে। অনেকের মন মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে আছে। ঠিক তখন তার পকেট থেকে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল মা লীনা বেগম কল করেছে। হ্যালো মা, কি হয়েছে? কেন ফোন করেছে এ সময়? শোন অনিক, তোর বাবা আর আমি একটা বিয়েতে এসেছি। তোর বাবার খুব কাছের বন্ধুর মেয়ে বিয়ে। তোকে তো সকালে বলেছিলাম, তুই তো আসলি না। আমরা খাবার খেয়ে নিয়ে আসবো তোর জন্য। তুই বাইরের কোথাও খেয়ে নিয়ে বাসায় গিয়ে থাকিস। ও আচ্ছা, ঠিক আছে, ভালোই হলো। আমাকে আর এই ঝামেলার মধ্যে যেতে হচ্ছে না। তোমরা এনজয় করো। ফোনটা কেটে দিয়ে অনেক একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাওয়া সেরে নিল। বাসায় ফিরতেই কানে এলো উচ্চস্বরে মিউজিকের আওয়াজ। এলাকার সেই নতুন ভাড়াটিয়াদের বাড়িতে বিয়ের গান বাজছে। অনেক সেটা দেখে নিজের মনেই বলে, উফ, এলাকার নতুন লোকেলে কি এভাবে মাইক বাজাতে হয়? মানুষের কি কোনো কাণ্ডজ্ঞান নেই?
পড়ার তো 12টা বাজিয়ে দেবে। বাসায় ঢুকে অনেক চটজলদি গোসল সেরে নিল। ইচ্ছে ছিল একটু ঘুমিয়ে নিয়ে রাতে ম্যামের পড়াটা শেষ করবে। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল সে টেরই পায়নি। হঠাৎ ফোনের কর্কশ আওয়াজে তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে জানালার বাহিরে সন্ধ্যা নেমেছে। ফোনের ওপাশে আবার মা। হ্যালো মা, চলে আসছো এখন? তোমরা কি বাড়ির বাহিরে? বাবা অনিক, জলদি শোন, আলমারি থেকে তোর একটা গাঢ় লাল দামি পাঞ্জাবি আছে না, ওটা বের কর। জলদি রেডি হয়ে এলাকার শেষ মাথায় যে কমিউনিটি সেন্টার আছে সেখানে আয় তো। মানে কেন হঠাৎ কমিউনিটি সেন্টারে কেন যাব? সেখানেও কি কারো বিয়ের দাওয়াত পড়েছে নাকি আমার? মা, আমি পারবো না। হ্যাঁ, দাওয়াতি। ধর, তুই আর কোনো কথা না বলে 30 মিনিটের ভেতর এখানে আসবি। 1 মিনিট দেরি করলেও কিন্তু তোর খবর আছে। কিন্তু মা, আমার কালকে পড়া আছে। ওই ডাইনি ম্যামের পড়া না পারলে আমার মরণ নিশ্চিত। আর এলাকার এই মাইকের ঠেলায় তো ঘুমাতেই পারিনি। এখন অফ কেন কে জানে। প্লিজ মা, আমাকে ছেড়ে দাও। তোকে না বললাম জলদি আসতে? আমি আর কোনো অজুহাত শুনবো না। আসবি মানে আসবি। লীনা বেগম কথা শেষ না হতেই ফোনটা কেটে দিলেন। অনেকের মেজাজ এবার সপ্তমে চলল। একদিকে অধরা ম্যামের রক্তচক্ষু, অন্যদিকে মায়ের এই হুকুম। কোনো উপায় না দেখে সে অনিচ্ছাকৃত পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, আজকের দিনটা কি সত্যি অভিশপ্ত? সকালে ম্যামের ধমক, আর এখন না খেয়ে এই অসময়ে বিয়ে বাড়িতে যাওয়া। অনেক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হলো। গেটের সামনে কোনো জৌলুস নেই। আলোকসজ্জা আছে, কিন্তু মানুষজন খুবই কম। অনেকটা শুনশান নীরবতা। সে চারপাশে তাকিয়ে বলে, এ কি, এটা কেমন বিয়ে? লোকজন সব কোথায় গেল? ফাঁকা কেন চারপাশে? এমন সময় ভিড়ের আড়াল থেকে লীনা বেগম বেরিয়ে এসে সজোরে অনেকের হাত টেনে ধরলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা আর চাপা উত্তেজনা। মা, তুমি এত তাড়াতাড়ি কেন ডাকলে? আর তোমার হাতে বরের টুপি কেন? কি হয়েছে আমাকে বলবে তো? বীর সেন্টারে এমন শোকাতুর লাগছে কেন? মানুষজন সব গেল কই? আর বলিস না রে বাবা, মেয়েটার কপাল পড়েছে রে। আজ যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই কুলাঙ্গার ছেলেটা শেষ মুহূর্তে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। পুরো আসরে এখন কান্নার রোল পড়েছে। তোর বাবা আর মেয়ের বাবা পরিস্থিতি সামলানোর জন্য হিমশিম খাচ্ছে। ও তাই নাকি? খুব খারাপ হলো। কিন্তু বিয়ে যখন হবেই না, তখন আমাকে ডাকলে কেন? আমার বাসায় গিয়ে পড়া দরকার। চলো আমরা বরং বাসায় ফিরে যাই। খামোখা এখানে থেকে কি হবে? আরে, তোকে কে বললো বিয়ে হবে না? বিয়ে তো অবশ্যই হবে, সময় পার হতে দেওয়া যাবে না। কেন, বরকে কি পুলিশ দিয়ে ধরে আনছে নাকি? নাকি অন্য কাকে ভাড়া করেছে? লীনা অনেকের কান টেনে ধরে। কয়েক সেকেন্ড পর কান ছেড়ে দিয়ে অনেকের মাথায় বরের টুপিটা বসিয়ে দিয়ে বলে, আরও শোন, মেয়েটাও তো জানতো না যে তার আজ বিয়ে হবে। মানে মেয়েটা সব কিছুই হঠাৎ করে ঠিক হয়েছে। এখন কথা হচ্ছে এই আসরে মেয়েটার সম্মান বাঁচাতে আর দুই পরিবারের মান রাখতে ওই মেয়ের সাথে বিয়ে হবে তোর। এই নে বরের টুপি। তোর বাবা আর আমি মিলে এটাই ঠিক করেছি। মেয়েটা আমাদের খুব চেনা আর পরিচিত। আর কোনো কথা হবে না, সোজা স্টেজে চল। কি? আমার বিয়ে? তুমি কি বলছো মা? আমি এখন বিয়ে করব মানে? আমার কেরিয়ার, আমার ভার্সিটি, আমার পড়া সব কিছুর কি হবে? আর আমি চিনিই না মেয়েকে, কার সাথে বিয়ে দিচ্ছ আমাকে? একদম চিৎকার করবি না। মেয়েটাকে তুই চিনিস। পরিস্থিতি এখন এমন যে না বলা যাবে না। চল আমাদের সাথে। বেশি কথা বলিস না এখন। অনেক যেন পায়ের নিচের মাটি হারিয়ে ফেলল। যার সাথে তার আদায় কাজ করার সম্পর্ক হতে পারত, ভাগ্যচক্রে আজ তার কপালে জুড়ছে এক অচেনা কোণে। অনেক তখনও জানে না যে স্টেজের ওপাশে কোণের সাজে কে বসে আছে। লীনা বেগমের কড়া শাসনে আর দুই পরিবারের সম্মানের দোহায়ে অনেক যেন এক ঘোরের মধ্যে চলে গেল। তার মাথায় বরের টুপি, পরনে লাল পাঞ্জাবি, সব মিলিয়ে তাকে বরের মতো দেখালেও ভিতরে সে একদম ভেঙে পড়েছে। কবুল বলার আগে তার হার্ট অ্যাটাক হওয়ার দশা। মা, এইটা হতে পারে না। আমি পড়াশোনা করছি, কাল আমার পড়া আছে। আমি এভাবে হুট করে বিয়ে করতে পারি না। বাবা কোথায়? বাবাকে ডাকো, আমি বাড়ি যাব। লীনা অনেকের হাত শক্ত করে ধরে আছে। সে ঝাড়ি দিয়ে বলে, তোর বাবা ভেতরে সব ব্যবস্থা করছে। এখন কোনো কথা হবে না অনিক।
একটা মেয়ে জীবন আর আমাদের মান সম্মানের প্রশ্ন। চুপচাপ স্টেজে চল। অনেককে এক প্রকার টেনেই বিয়ের মঞ্চে নিয়ে যাওয়া হলো। মঞ্চের উপর লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে কোণে বসে আছে। অনেক ভয়ে কাঁপতে কাঁপতে কোণের পাশে গিয়ে বসলো। চারপাশের শোরগোল তার কানে বিশ্বের মতো লাগছে। কাজী সাহেব খাতা কলম নিয়ে রেডি। বর বাবাজি, একটু ডান দিকে ঘেঁষে বসুন। এবার কনের মুখটা একবার দেখে নিন। অনেকের সাহসও ছিল না, কিন্তু প্রথা অনুযায়ী কোণের ঘোমটা একটু সরাতেই অনেকের দু চোখ কপালে উঠে গেল। তার মনে হলো মাথার উপর বজ্রপাত হয়েছে। এ তো তার ভার্সিটির সেই নতুন ডাইনি ম্যাম অধরা। অধরাকে দেখা মাত্রই অনেক চিৎকার করে উঠতে গিয়েও নিজেকে সামলে নেয়। এ কি ম্যাম, আপনি আপনি এখানে কি করছেন? মানে আপনি সেই মেয়ে, মানে বিয়েটা কি আপনার হচ্ছিল? বউ সাজে অধরাকে দেখে অনেকের অবস্থা বেগতিক। সে মুহূর্তেই বসার জায়গা থেকে উঠে দাঁড়াতে চাইল। তার মনে হচ্ছিল এখান থেকে দৌড়ে হিমালয়ে চলে যাওয়াও ভালো, তবুও এই ম্যামকে বিয়ে করা অসম্ভব। অধরাও চমকে যায়। সে এমনিতেই জানতো না আজ তার বিয়ে। ভার্সিটিতেই বসেছিল, হঠাৎ ওর বাবার জরুরি তলব ছুটে আসে আর এসে দেখে তার বিয়ে হবে আজ, কিন্তু মাঝখান থেকে বরটা পালিয়েছে। মা, আমি এই বিয়ে করব না। এই মেয়েটা তো একটা আস্ত রাক্ষসী। ও আমার ম্যাম, আমাকে কালকে কঠিন শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে। আমি ওর পাশে এক মুহূর্তও বসবো না। অধরা ম্যামও তখন অবাক চোখে অনেকের দিকে তাকিয়েছিল। তার চোখেও বিস্ময় আর বিভ্রান্তি, কিন্তু পরিস্থিতি বুঝতে তার দেরি হলো না। তিনি দেখলেন দু পরিবারের বড়রা তাদের বিয়ে উৎসুক চোখে তাকিয়ে আছে। অনেক পালানোর উপক্রম করতেই অধরা শক্ত করে অনেকের হাত চেপে ধরলেন। অধরা অনেকের হাত টেনে ধরে কড়ার স্বরে বলে, চুপচাপ বসে থাকো বলছি, এক পাও নড়বে না। ছাড়ুন ম্যাম আমাকে। আপনি কি পাগল হয়েছেন? আপনি আমার ম্যাম আর আমি আপনার ছাত্র। আমাদের বিয়ে হওয়ার মানে কিয়ামত হওয়া। আমি পালাবই, আমি আপনাকে বিয়ে করব না। পালালে তো কাল সকালে বাঁচবে না। এখনই চুপচাপ বসে পড়ে, নয়তো এখানেই তোমার সবার সামনে মানহানি করব। বুঝতে পেরেছো না পরিস্থিতি? আমার আগের পর পালিয়েছে। তোমার সাথে বিয়ে দেওয়ার বিষয়ে তোমার বাবা মা এখানে জড়িত। এখন তামাশা করবে না। তামাশা তো ভাগ্য করেছে ম্যাম। কালকে যে আমার কান ধরে উঠবস করাবে, আজকে তাকেই বিয়ে করতে হচ্ছে। আমার জীবনটা কি কোনো সস্তা বাংলা সিনেমা নাকি? সিনেমার চেয়েও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে মিস্টার ছাত্র। এখন এই কাজী সাহেবের কথার উত্তর দাও, নয়তো শাস্তির মেয়াদ কিন্তু বাসরাত থেকেই শুরু হবে। অনেকের গলার কাছে দলা পাকিয়ে এলো। কাজী সাহেব বিয়ের বয়ান পড়া শুরু করলে। অনিক ইসলাম, আপনি কি 3 লক্ষ টাকা দেনমোহর ধার্যে মিস অধরা চৌধুরীকে স্ত্রী হিসাবে কবুল করে নিচ্ছেন? অনেক একবার লীনা বেগমের দিকে তাকালো, একবার অধরা ম্যামের অগ্নিদৃষ্টির দিকে, যেন এক খাঁচায় বন্দি বাঘিনী তাকে গিলতে আসছে। কবুল বলো। পুরো হলরুমে আনন্দের হুল্লোড় পড়ে গেল, কিন্তু অনেকের মনে হলো সে নিজের মৃত্যু পরোয়ানায় সই করলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অধরা ম্যাম অনেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, অভিনন্দন মিস্টার হাজবেন্ড, তবে ভুলে যাবেন না আগামীকাল কিন্তু আপনার ওই চ্যাপ্টারটা পড়া চাই। বিয়ে হয়েছে বলে হোমওয়ার্কের কোনো ছাড় পাবেন না। অনেকের ইচ্ছে করছে এখনই অজ্ঞান হয়ে যেতে। ছাত্র আর শিক্ষিকার এই অসম লড়াইয়ের মাঝে স্বামী স্ত্রী তকমা লেগে গেল। বাসর ঘরটা রজনীগন্ধা তীব্র গন্ধে মম করছে। এত অল্প সময়ে সাজানো হয়েছে অনেকের ঘর, তবে খারাপ না। সাদা ফুলের মালায় মোড়ানো বিছানাটা দেখে অনেকের মনে হচ্ছে ওটা যেন একটা ফাঁসির মঞ্চ। দরজার বাহিরে দাঁড়িয়ে অনেক কয়েকবার গভীর শ্বাস নিল। শরীরের ঘাম আর থামছে না। যে মানুষটার সামনে ক্লাসে ভয়ে কথা বের হয় না, আজ তাকেই নিজের স্ত্রী হিসেবে এই ঘরে মোকাবিলা করতে হবে। অনেক অত্যন্ত ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। দেখলো বিছানার মাঝখানেই অধরা ম্যাম লাল বেনারসি পরে ঘোমটা টেনে বসে আছেন। অনেকের পা কাঁপছে। সে দেয়াল ধরে কোনো মতেই দাঁড়িয়ে রইল। ম্যাম, আপনি কি জেগে আছেন? অধরা ম্যাম কোনো উত্তর দিল না। অনেক আরও একটু এগিয়ে গিয়ে খাটের এক কোণায় নিরাপদ দূরত্ব বজায় রেখে বসলো। দেখুন ম্যাম, যা হওয়ার তো হয়েই গেছে। বড়দের চাপে পড়ে আমাদের এই বিয়েটা করতে হয়েছে,
কিন্তু বিশ্বাস করুন, আপনাকে আমি ম্যাম ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। প্লিজ ম্যাম, আপনি আমার থেকে দূরে থাকুন। আপনাকে আমি কোনোভাবেই জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে পারছি না। হঠাৎ অধরা ম্যামের হাত নড়ে উঠল। তিনি নিজের হাতের ঘোমটাটা সরালো। আয়নার মতো পরিষ্কার মুখে এক অদ্ভুত ধূর্ত আর মায়াবী হাসি দিয়ে থাকে সে। তিনি অনেকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, চুপ, একদম চুপ। তুমি মেনে নিতে পারছো না বলে কি পৃথিবী থেমে যাবে? মিস্টার অনিক, বিয়ের আগে আমি তোমার ম্যাম ছিলাম, কিন্তু এখন আমি তোমার স্ত্রী। আর আমার তো তোমাকে স্বামী হিসেবে পেয়ে বেশ ভালোই লাগছে। অনেক আতঙ্কে বিছানা থেকে একটু সরে গিয়ে দাঁড়ায়। বড় ঢোক গিলে বলে, কি বলছেন ম্যাম? আপনি কি মজা করছেন? আমি আপনার ছাত্র। আপনার উচিত ছিল এই বিয়েতে বাধা দেওয়া। আপনি তো উল্টো আমাকে টেনে বসালেন। বাধা দিতাম যদি আমার তোমাকে পছন্দ না হতো, কিন্তু ওই যে প্রথম দিন রাস্তার মাঝখানে তুমি আমাকে ডাইনি বলেছিলে, তখনই ঠিক করেছিলাম এই ছেলেটাকে শায়েস্তা করতে হবে। ভাগ্যের কি খেলা দেখো, তুমি এখন সারা জীবনের জন্য আমার খাঁচায় বন্দি। আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি। ম্যাম প্লিজ এমন করবেন না, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আপনি ওখানেই থাকুন, আমি বরং সোফায় গিয়ে ঘুমাই। অধরা খপ করে অনেকের পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে কাছে আনে। তারপর বলে, সোফায় কেন? এটা আমাদের বাসরাত অনেক। স্বামী স্ত্রীর মাঝে এত দূরত্ব কেন? এখন আর ম্যাম ছাত্রের দেয়াল তুলে লাভ নেই। আসো, একটু আদর করি তোমাকে। অনেকের গায়ের লোম খাড়া হয়ে যায়। অধরা ম্যামের চোখের দৃষ্টিতে এখন আর ক্লাসরুমে সেই শাসন নেই, সেখানে এক অদ্ভুত মায়া আর রোমান্টিকতার ছোঁয়া। তিনি অনেকের খুব কাছে চলে এসেছেন। অনেক চোখ বন্ধ করে ফেলল। ম্যাম, আপনার কি জ্বর উঠেছে? আপনি কি সেন্সলেস হয়ে যাচ্ছেন? পুরি বাবারে, আমাকে বাঁচাও। ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে কামড়ে দেব? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, বাসরাত হয়েছে বলে ভেবো না যে কালকের পড়াটা মাফ হয়ে গেছে। এখন একটু প্রেম করব, আর ভোরের আলো ফুটতেই তুমি বই নিয়ে বসবে। আমার কাছে রোম্যান্স আর ডিসিপ্লিন দুটোই সমান। অধরা ম্যাম অনেকের চিবুক ছুঁয়ে দিল। অনেক থরথর করে কাঁপছে, কিন্তু অদ্ভুত এক ভালো লাগাও তার মনের কোণে উকি দিয়েছে। তার সেই তেজস্বিনী ম্যাম এখন তার একান্ত আপন মানুষ। অনেক সাহস নিয়ে বলে, ম্যাম, মানে অধরা, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? অধরা অনেকের কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলে, ভালো না বাসলে কি আর এই বাসর ঘরে তোমার জন্য অপেক্ষা করতাম? এখন কথা কম বলে লাইটটা অফ করো তো। অনেক আজ শেষ। সকালে সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে অনেকের মুখে এসে পড়েছে। ঘুমের ঘোরে সে ভাবছিল সবটাই হয়তো স্বপ্ন। সে বিয়ে, সে বাসররাত, আর অধরা ম্যামের স্ত্রী হয়ে ধরা দেওয়া। কিন্তু হঠাৎ কপালে শীতল এক স্পর্শ পেতেই তার তন্দ্রা ছুটে গেল। চোখ মেলতেই দেখল অধরা তার খুব কাছে বসে আছে। তার ভেজা চুল থেকে পানির কণা অনেকের মুখে টুপ করে ঝরে পড়ে। শুভ সকাল মিস্টার হাজবেন্ড। এখনো ঘুমাচ্ছ কেন? ওঠার কি কোনো ইচ্ছে নেই? অনেক ভ্যাবাচ্যাকা খেয়ে উঠে বসলো। ম্যামের মুখে আজ মিষ্টি ডাক শুনে তার কান ঝাঁঝা করছে। ম্যাম, আপনি এখানে? স্বপ্ন দেখছি না তো তাহলে? সত্যিই বিয়ে হয়েছে? আই রে, আমার কি হবে? আর এভাবে আমার পাশে বসে মানে? অধরা অনেকের কপালে আলতো করে একটা টোকা দেয়, বোঝাই যে সে স্বপ্ন দেখে না। অধরা বলে, এখন আর ম্যাম ম্যাম করো না তো। ঘরের ভেতরে আমি তোমার স্ত্রী, তুমি আমাকে নাম ধরে ডাকবে, বুঝলি? আর শোনো, আজ ভার্সিটি যাওয়ার আগে একটা কথা মাথায় গেঁথে নাও। ভার্সিটিতে কেউ যেন আমাদের এই বিয়ের কথা জানতে না পারে। সেখানে আমি তোমার ম্যাম আর তুমি আমার ছাত্র, ব্যাস। যাক, বাঁচালেন। জানাজানি হলে তো বন্ধুরা আমাকে জ্যান্ত কবর দিত। আচ্ছা ম্যাম, ছুরি অধরা, তুমি কি আমাকে সত্যিই কোনো শাস্তি দেবে না আজ? মানে বিয়ে হয়েছে বলে কিছু তো ছাড় পাওয়া উচিত। মোটেও না। রোম্যান্স থাকবে ড্রয়িং রুমে আর বেডরুমে, কিন্তু ক্লাসরুমে কোনো আপোষ নেই। কালকের ওই চ্যাপ্টারটা কি মুখস্থ হয়েছে তোমার? আসলে কাল রাতে তো অনেক কিছু হলো, মানে ঠিক সময় পাইনি, জানোই তো এখন। অধরা একটু ঝুঁকে এসে অনেকের গাল টেনে দেয়। তারপর বলে, সময় পাওনি নাকি ফাঁকি দিয়েছো? এসব তো আমি শুনবো না। সো শোনো অনেক, তুমি যদি আজ পড়া না পারো, তবে আমি ক্লাসের মাঝে এমন শাস্তি দেবো যে সারা জীবন মনে রাখবে। এখন চটজলদি নাস্তা করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হও। কি ডেঞ্জারাস মেয়ে মেয়েটা। অনেক আর সময় নষ্ট করে না,
সে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেয়। কোনো রকমে খেয়ে সে দৌড় দেয় ভার্সিটির দিকে। ভার্সিটির করিডোরে অনেক যখন বামুনের সাথে দাঁড়িয়েছিল তখন তার বুক ধড়ফড় করছিল। কিছুক্ষণ পরেই অধরা ম্যাম ক্লাসে ঢোকে। পরনে গাঢ় নীল রঙের শাড়ি, চোখে সেই পরিচিত তীক্ষ্ণ চাহনি। অনেক মনে মনে ভাবল, সকালে এই মেয়েটা কত নরম ছিল, আর এখন দেখো আস্ত একটা আগ্নেয়গিরি, আর আমাকেই যেন গিলে খাবে। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই গতকালকের হোমওয়ার্কটা করেছো, বিশেষ করে মিস্টার অনিক ইসলাম। অনিক, তুমি উঠে দাঁড়াও। অনেক ভয়ার্ত চোখে দাঁড়িয়ে পড়ল। ক্লাসের সবাই আর চোখে অনেকের দিকে তাকাচ্ছে। বলো, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 এর মূল বক্তব্যটা কী ছিল? চটপট বুঝিয়ে বলো। ম্যাম, ওটা আসলে কাল রাতে খুব শব্দ ছিল তো, মানে এলাকায় বিয়ে ছিল, তাই পড়াটা ঠিক মতো। অধরা ম্যাম ডেস্কের উপর স্কেল দিয়ে সজোরে শব্দ করে। সবাই ভয়ে চুপসে যায়। অধরা চিৎকার করে বলে ওঠে, চুপ! কোনো অজুহাত শুনবো না। তোমাকে আমি আলাদা করে সময় দিয়েছিলাম, তুমি পড়া পড়নি, তার মানে তুমি আমার ক্লাসকে অপমান করেছো। অনিক, সোজা বেঞ্চের উপরে উঠে দাঁড়াও এবং কান ধরে থাকো। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ এক চুলও নড়বে না। অনেক অবাক হয়ে যায়। এই বয়সে সবার সামনে কান ধরে দাঁড়ানো। সবাই ভয়ে টু শব্দ করছে না। অনেক ভয়ে ভয়ে বলে, ম্যাম, আপনি আমাকে সবার সামনে কান ধরে দাঁড়াতে বলছেন, মানে এটা তো ঠিক না। কোনো কথা নয়, তুমি আমার ছাত্র, আমি তোমাকে শাস্তি দেবো, এটাই স্বাভাবিক। জলদি কান ধরো। পুরো ক্লাস নিঃশব্দ হয়ে পড়ে। অনেক অত্যন্ত অপমানে আর লজ্জায় লাল হয়ে বেঞ্চের উপর দাঁড়িয়ে কান ধরে। তার মনে হচ্ছে সে এখন মাটির নিচে ঢুকে যায়। মামুন পাশ থেকে ফিসফিসিয়ে বলল, কিরে দোষ, কাল ম্যামের রুম থেকে হাফ ছেড়ে বেঁচে ফিরলি, আজ তো দেখি ফেসে গেলি। অনেক মনে মনে ভাবল, অদরা, তুমি আমার বউ না ডাইনি? বাড়িতে কত আদর সোহাগ করলে, আর এখানে সবার সামনে আমাকে বেইজ্জত করছো। জাস্ট ওয়েট, বাসায় ফেরো আজ তুমি। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন বেরিয়ে গেল, অধরা ম্যাম ফাইল গোছাতে গোছাতে অনেকের দিকে তাকালো। এখন আর সেই রুক্ষতা নেই। শাস্তিটা কেমন লাগলো অনিক? এখনো কি কান ধরে থাকবে নাকি নামবে? নামো কথা। অনেক রাগে ফুঁসতে ফুঁসতে নিচে নেমে আসে। অধরাকে বলে, আপনি এটা ঠিক করলেন না ম্যাম। আপনার কি একটুও মায়া নেই? বাড়িতে একরকম আর এখানে অন্যরকম। আমি আপনার সাথে আর কথাই বলবো না। অধরা কাছে এসে অনেকের কলারটা ঠিক করে দিয়ে বলে, আরে পাগল, আমি না বললে অন্য কেউ কি তোমাকে শাসন করতে পারতো? আমি চাই আমার স্বামী সবার সেরা হোক। তুমি পড়া পারোনি বলে শাস্তি দিয়েছি, এটা তো ন্যায্য ছিল। রাগ করো না শোনো, রাতে বাড়িতে তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি রান্না করবো, কেমন? আর আদর তো আছেই। শুধু বিরিয়ানি দিয়ে হবে না, আরও কিছু লাগবে। অধরা আশেপাশে তাকায়, কেউ দেখছে না। সেই সুযোগে অধরা অনেকের নাকে নাক ঘষে দিয়ে বলে, আর কি লাগবে শুনি? বাড়িতে গেলেই সব আবদার মেটানো হবে। এখন জলদি অন্য ক্লাসে যাও, নাহলে অন্য টিচার আবার তোমাকে শাস্তি দেবে। আর শোনো, ভালোবাসি। অনেকের সব রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। ম্যামের এই দুই রূপ, একদিকে রাগী ম্যাম, অন্যদিকে পরম আদরের স্ত্রী, এটাই যেন অনেকের জীবনের সেরা পাওয়া। সে হাসি মুখে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। মনে মনে ভাবল, শাস্তি যাই হোক, ম্যাম যখন বউ, তখন জীবনটা সত্যি রোমাঞ্চকর। ভার্সিটি সে অপমানের পর অনেক সারাদিন অধরার সাথে একটা কথাও বলেনি। সারাদিন মিম আর মামুনের সাথেই ছিল। আর মিমটাও অনেকের গা ঘেঁষে বসেছিল, যা অধরা দূর থেকে খেয়াল করেছে। অনেক চুপ করে বসে কতগুলো ছেলে মেয়ে অনেককে শুনিয়ে বলে, অনিকের আজ ভালোই মজা হয়েছে। ম্যাম তাকে সারা ক্লাস দাঁড় করিয়ে রেখেছে কানে হাত দিয়ে। অনিককে দেখলে মনে হয়েছে ক্লাস 1-এ পড়ছি। হায় বাচ্চা। হ্যাঁ ঠিক, ছোটবাবু ম্যামের ভয়ে হিসু না করে দেয়। ঠিক বলেছিস, কালকে দেখ অনিককে সামনে ডেকে নাচ করায় কিনা। করাতেও পারে, ম্যামের স্টুডেন্ট বলে কথা। বাচ্চা ছেলে একটা, চকলেট কিনে দেয় ওরে। কান ধরতে সেই মজা না, দামড়া ছেলে পড়া পারে না। অনেকের মেজাজ প্রচুর খারাপ হয়, তবে সে ওদের কিছুই বলে না। মেজাজটা ভালো ছিল, কিন্তু ওদের কথা শুনে আরোই খারাপ হয়ে গেছে। মামুন বলে, রাগ করিস না আর। তবে ম্যাম এটা ঠিক করেনি। তুই তো ক্লাসের সেরা স্টুডেন্ট, ম্যাম তা জানে, কিন্তু এত বড় শাস্তি দিল, একটু তো
কনসিডার করতে পারতো, একটা দিন সময় দিতে পারতো। অনেকের রাগে চোখ লাল হয়ে গেছে, মনে মনে অধরার গোষ্ঠী উদ্ধার করছে। আজ বাড়ি গিয়ে অধরার সাথে বেশ লাগবে তার। সে বাকি ক্লাসের পর সে মামুনের সাথে বাইরে আড্ডা দিয়ে বেশ রাত করে বাসায় ফিরল। তার মনের ভিতর একরাশ অভিমান। সে জানে অধরা তাকে ভালোবাসে, কিন্তু সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অপমানটা সে কিছুতেই ভুলতে পারছে না। বাসায় ঢুকেই অনেক দেখল ঘর অন্ধকার। ড্রয়িং রুমে ম্লান একটা আলো জ্বলছে। অনেক সোজা নিজের রুমে দিকে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে অধরা বেরিয়ে এলো। তার পরনে একটা সাদা সালোয়ার কামিজ, চুলে সাধারণ একটা খোপা, চোখে মুখে একটা অস্থিরতার ছাপ। কোথায় ছিলে এতক্ষণ? আমি কতক্ষণ ধরে বসে আছি জানো? খাবার একদম ঠান্ডা হয়ে গেছে। তোমার জন্য আমি বিরিয়ানি রেতে বসে আছি। ক্লাসের পর তুমি কই ছিলে? খাবার ঠান্ডা হয়েছে বলে কি আকাশ ভেঙে পড়েছে ম্যাম? আপনি তো শাসন করতে ওস্তাদ, একা একা খেতে নিতেন। আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? লাগবে না আমার এসব। অধরা অনেকের সামনে এসে দাঁড়ায়, অনেকের দিকে তাকিয়ে বলে, অনেক, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার ম্যাম হিসেবে এখন কথা বলছি, নাকি স্ত্রী হিসেবে? আসো, খাবার খাবে, অনেক রাত হয়ে করে ফিরেছো। আমি নিজেও জানি না আমি কার সাথে কথা বলছি। সকালে আপনি ম্যাম হয়ে সবার সামনে আমার সম্মান ধুলে মিশিয়ে দিলেন, আর এখন রাতে স্ত্রী হয়ে অধিকার খাটাচ্ছেন। এটা ডাবল স্ট্যান্ডার্ড অধরা। আমি কি আপনার হাতের পুতুল? যখন ইচ্ছে কান ধরিয়ে রাখবেন আর যখন ইচ্ছে আদর করবেন। পরিস্থিতি জানেনই তো, আমি পড়তে পারিনি, তবু এমন করলেন আমার সাথে। অনেকের এই সরাসরি আক্রমণে অধরা কিছুটা দমে গেল। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে অনেকের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু অনেক ঝটকা দিয়ে সরিয়ে দিল। আমি তোমার ভালোর জন্যই ওটা করেছিলাম অনেক। তুমি যদি পড়া না পারো, তবে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি চেয়েছিলাম তুমি অন্যদের চেয়েও আলাদা হও, কিন্তু তুমি সেটা বুঝলে না। আচ্ছা বাতো, ভেতরে এসো। বুঝলাম তো, খুব ভালো বুঝলাম। আচ্ছা, আপনি কি মেমের কথা মনে রেখেছেন? আজ বিকেলে সে আমাকে ফোন করেছিল। সে বলছিল আপনি আমাকে যে শাস্তি দিয়েছেন সেটা নাকি আপনার ব্যক্তিগত হিংস্রতা। অনেকে তা ভিডিও করেছে। সে তো আমাকে সিনেমা দেখতে যাওয়ার জন্য ইনভাইট করেছে। ভাবছি কাল ওর সাথেই ঘুরতে যাব। অন্তত সে আপনার মতো আমাকে অপমান করবে না। মিমের নাম শুনতেই অধরার চেহারা মুহূর্তেই পাল্টে গেল। অভিমানী স্ত্রী থেকে সে যেন এক ঈর্ষান্বিত বাঘিনীতে পরিণত হলো। মিম সেই মেয়ে যে অনেককে প্রপোজ করেছিল। অধরার সহ্য শক্তি এবার সীমা ছাড়ালো। কি বলে? মিম তোমাকে সিনেমা দেখাতে যাওয়ার অফার দিয়েছে, আর তুমি সেটা যাওয়ার কথা ভেবেছো? অনেক, তুমি ভুলে যাচ্ছ তুমি বিবাহিত। আমি বেঁচে থাকতে তুমি অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যাবে? এত বড় সাহস তোমার? সাহসের কি আছে? আপনি যদি ক্লাসে ম্যাম হতে পারেন, তবে আমি কেন বাইরে ব্যাচেলর হতে পারবো না? আমাদের বিয়ের কথা তো কেউ জানে না। অধরা হঠাৎ অনেককে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। অনেককে বলে, কেউ জানে না বলে কি তুমি যা খুশি তাই করবে? অনেক, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে নিয়ে আমি ভীষণ পজিটিভ। ওই মিম যদি আর একবার তোমার আশেপাশে আসে, তাহলে ওর ভার্সিটি আসা আমি বন্ধ করে দেবো। আর তুমি কালকে কোথাও যাচ্ছ না। অনেক অধরাকে রাগাতে পেরে মনে মনে খুশি হলেও মুখে গাম্ভীর্য ভাব রাখে। অনেক বলে, কেন যাব না? আপনি কে আমাকে আটকানোর? আমি তোমার স্ত্রী, আমি তোমার অধরা। বিশ্বাস করো অনেক, সকালে তোমাকে শাস্তি দেওয়ার পর আমি নিজের রুমে গিয়ে কেঁদেছি। আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে ওভাবে দেখে, কিন্তু আমি তো তোমার টিচার, ডিসিপ্লিন শেখানো আমার দায়িত্ব। তুমি কি আমাকে একটু ক্ষমা করতে পারো না? অধরায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অনেকের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারল অভিমান করতে গিয়ে সে তার প্রিয় মানুষটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। অনেক তার দুহাত দিয়ে অধরার মুখটা তুলে ধরল। পাগল একটা, খাচ্ছে কেন? আমি কি সত্যি ওই মিমের সাথে যাবো ভেবেছ? আমি তো শুধু তোমার রাগটা দেখতে চেয়েছিলাম আমার ম্যাম সাহেব আমাকে কতটা ভালোবাসে। তুমি একটা আস্ত শয়তান, আমার ইমোশন নিয়ে খেলা করো। আমি তোমাকে নিয়ে কতটা টেনশনে থাকি তুমি জানো? তোমাকে সবার সামনে শাস্তি দিয়ে আমি নিজেই তক্ত হয়েছি, আর তুমি মিমের সাথে সিনেমা দেখে আর গল্প শোনাচ্ছ। সরি বাবা, আর কখনো এমন করব না। কালকে আমি সব পড়া মুখস্থ করে যাব, কথা দিচ্ছি। তবে কালকে কি ম্যাম আমাকে সবার সামনে একটা পুরস্কার দেবেন? অধরা অনেকের বুকে মাথা রেখে ফিসফিস করে বলে, কি পুরস্কার চাও মিস্টার ছাত্র? অনেক অধরাকে পাজা করে কোলে তুলে নিয়ে বলে,
সেই পুরস্কারটা তো এই বাসর ঘরেই দিয়েছিলে। আবার চাই? এখন চলো বিরিয়ানি খাও, খুব খিদে লেগেছে, তারপরে বাকি কাজ। অধরা হেসে ফেলল। অনেকের কোলে মাথা রেখে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী মনে করল। খাবার টেবিলে বসে অধরা নিজ হাতে অনেকে খাইয়ে দিল। একে অপরের প্রতি অভিমানগুলো মুহূর্তেই ভালোবাসার রঙে রঙিন হয়ে গেল। পরদিন সকালে অনেক যখন ভার্সিটিতে গেল, সে একদম অন্য মানুষ। অধরা ম্যাম ক্লাসে ঢুকলেন। অনেক আজ সব পড়া গড়গড় করে বলে দিল। অধরা ম্যাম সবার সামনেই অনেকের প্রশংসা করলেন। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন বের হয়ে গেল, অনেক আর অধরা ফাঁকা ক্লাসরুমে একা রয়ে গেল। আজ তো খুব ভালোই পড়া দিলে, বাড়িতে কি রিওয়ার্ড চাই তোমার? রিয়ার তো আপনি নিজেই ম্যাম, তবে একটা কথা, ওই বিয়ের কথা না হয় গোপনই থাক। এই যে ক্লাসে আপনার ভয়ঙ্কর রূপ আর বাড়িতে আপনার মায়াবী রূপ, এই লুকোচুরি খেলাটা আমার খুব ভালোই লাগছে। আমার সারা জীবন এভাবেই থেকো আমার সাথে, ছাত্র হয়ে থেকো আর আমার জীবনে রাজা হয়েও থেকো। অনেক অধরার কপালে একটা দীর্ঘ চুম্বন এঁকে দিল।